হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সবার সাথে আমার প্রথম ক্লাস। যারা যারা আমার সাথে আমার আগের ক্লাসগুলো করেছিলা, সেটা তোমার বন্দি পাঠশালা পেজ থেকে, তাদের সাথে তো আমার অবশ্যই একটা পরিচয় আছে। সো আজকে যারা যারা নতুন তাদের জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার নাম বিবি ফাতেমা বৃষ্টি। আমি এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি, ঠিক আছে? ওকে, সো তোমরা তাড়াতাড়ি জয়েন করতে থাকো। আমরা আর 2-3 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা অনেকেই আমার ফিজিক্স ক্লাসটা করেছো, বাট আমি যখন একদম শুরুর দিকে ছিলাম আমাদের এখানে, তো আমি ঠিক তোমার কি বলে তখনই মনে হয় এসএসসি কেমিস্ট্রি নিয়েছিলাম, তাও অধ্যায় 9 আই গেস। এরপরে আমার আর এসএসসি কেমিস্ট্রিটা নেওয়া হয়নি। অনেক দিন পর আমি আজকে আবারও তোমাদের সাথে এসএসসি কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5, মানে দুটো চ্যাপ্টারের কম্বাইন আলোচনা আমরা আজকে করব। সেরা কলেজের অ্যাডমিশনের জন্য তোমাদের যা যা জানা প্রয়োজন, যেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেই কোয়েশ্চেনগুলো অনেকবার করে আসছে, আমরা সেই কোয়েশ্চেনগুলোর উপর আজকে অনেক 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 বেশি করে জোর দিব। সো তোমরা যারা যারা এই ক্লাসটাতে জয়েন করেছো, সো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে এই ক্লাসটাতে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, যারা যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আপুর থেকে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তোমরা কিন্তু আপুকে জিজ্ঞেস করতে পারো। আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি। ইশতিয়াক আলম জাকি, আরিয়া, তারপরে আসাদ বিন ইকবাল, মোহাম্মদ জিম হোসেন, MR আহমেদ, বিথি রহমান, সুমাইয়া আক্তার, শিফাত বিনতে মাহফুজ, সুমাইয়া আক্তার। ওকে, সো তোমাদের এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি। সো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, আমাদের সাথে কিন্তু তোমাদের বদরুজ্জামান স্বাধীন ভাইয়াও কিন্তু চলে আসছে। আপু কেমন আছেন জিজ্ঞেস করেছো যারা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তোমরা মেনশন দিয়ে তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, সো দেখেই বুঝতে পারতেছো আমাদের এই ক্লাসটা কিন্তু কি হবে না, মানে আমরা যেটা অ্যাকচুয়ালি তোমার করি, সো কি বলে বন্দি পাঠশালা পেজে আমরা কি একদম সিরিয়ালি ফার্স্ট টু লাস্ট আমরা কি করে ফেলি, পড়িয়ে ফেলি। বাট আজকে আমরা কি করব, ইম্পর্টেন্ট টপিকগুলো দেখব এবং সেরা কলেজের অ্যাডমিশনের জন্য কোন জিনিসগুলো তোমার সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো অনেকবার করে এসেছে, আমরা সেই কোয়েশ্চেনগুলো আজকে অনেক বেশি করে আলোচনা করব। সো আমরা আর দেরি না করি, আমরা শুরু করে দিই এবং আমরা কি করব, আজকে পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে অল্প অল্প করে আড্ডা দিব, ঠিক আছে? সো আগামী যেই 1 ঘন্টার মতো আমাদের যে ক্লাসটা হবে, সেই 1 ঘন্টার মধ্যে তোমরা কেউই কি করবা না, বোর ফিল করবা না। আমি এটা তোমাদের কি করতে পারি, কি বলে অ্যাসিওর করতে পারি। আর আচ্ছা, এখানে আমি আরও অনেককে দেখতে পাচ্ছি পরিচিত। তাহমিদুল মজিদ, ও আমাদের পেইড কোর্সে ছিল। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, তোমাদের সাথে কিন্তু এখানে তোমাদের নাহিদুল ভাইয়াও আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা অধ্যায় 4 থেকে ফার্স্টে আমরা যে জিনিসগুলো দেখব, পর্যায় বের করা, গ্রুপ বের করা, এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই জানি। সো এই জিনিসটা আমি কি করব, তোমাদের অন্য কিছুর সাথে কি করব, কম্বাইন করে পড়াবো। এটার উপর আমি খুব একটা তোমাদের জোর দিচ্ছি না। এখানে আমি একদম ডিরেক্টলি আমরা যে জিনিসটাতে চলে যাব, সেটা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এতটুকু আমাদের চ্যাপ্টার 4 এর একদম কোর বিষয়। এই তড়িৎ ঋণাত্মকতার সূত্র ধরেই আমরা চলে যাব পোলারিটিতে, যেটা অধ্যায় 5-এ পোলারিটি। এবং এই পোলারিটি থেকে কোনগুলাকে আমাদের পোলার যৌগ, কোনগুলা আমাদের অপোলার যৌগ, আমরা সেই জিনিসগুলো শিখবো। এরপরে আমরা আরেকটা কি করব, নতুন টপিকে চলে যাব। সো এটা আমাদের আজকের একদম শুরুর দিকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা,
চকলেট দিয়ে আপু ক্লাসের ফাঁকে। আচ্ছা, আমরা সবাই তাহলে কি করব, মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করি, ঠিক আছে? আচ্ছা, তো সবার ফার্স্টেই আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। কোনো তোমার কি দেখা যায়, দুটো মৌলের মধ্যে বা আরও হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, এরকম অনেকগুলো কি দেয়া থাকে, র্যান্ডম মৌল দিয়ে তোমাদেরকে বলে যে সেটার মধ্যে কি কোনটার আয়নীকরণ শক্তি অনেক বেশি, কোনটার ইলেকট্রন আসক্তি কম, কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তোমার ওখানে কি করতে হবে, কারণ দেখিয়ে সেটাকে এক্সপ্লেন করতে হবে। সো আমরা ফার্স্টে ওই দিকটাতে চলে যাই। আচ্ছা, সো মনে করো আমি এখানে একটা পর্যায়ে এখানে লিখি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সো এটা হচ্ছে কি আমাদের তৃতীয় পর্যায়। আচ্ছা, আর এখানে আমরা হচ্ছে গ্রুপ 1 লিখব। ওকে, সো এখানে আমরা কি করলাম, একটা পর্যায়ে নিয়ে নিলাম 3 নম্বর পর্যায় এবং একটা গ্রুপ নিয়ে নিলাম 1 নম্বর গ্রুপ। সো আমরা ফার্স্টে আলোচনা করব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। সো এখানে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে একই পর্যায়ে কি হয়, আরেকটা আলোচনা করব একই গ্রুপে কি হয়। আচ্ছা, সো ফার্স্টলি আমি তোমাদেরকে এখানে এই দুটো নিয়ে ফার্স্টে আলোচনা করি, একই পর্যায়ে কি হয় সেটাই তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, সো এখানে আমি একদম সাইডে তোমাদেরকে লিখে দিই। মনে করো সোডিয়ামের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদেরকে দেখাই, আমি একদম সিম্পলি দেখাই, তাহলে হবে কি 2, 8, 1। ম্যাগনেসিয়ামের কি হবে, ম্যাগনেসিয়ামের হবে হচ্ছে 2, 8, 2। খুবই সিম্পলি দেখালাম। তাহলে এখানে দেখো যে জিনিসটা হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যাও কত, 11, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত, 12। অর্থাৎ সোডিয়াম থেকে আমি যখন ম্যাগনেসিয়ামে যাচ্ছি আমার কি হচ্ছে, আমার একটি প্রোটন বাড়ছে নিউক্লিয়াসেই বাড়বে অবশ্যই, প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসে। সো একটি প্রোটন বাড়বে আর একটি ইলেকট্রন বাড়বে সর্বশেষ শক্তি স্তরে। কোথায়, সর্বশেষ শক্তি স্তরে, বা যেটাকে আমরা বলি কি যোজ্যতা স্তরে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 2, 8 এতটুকু সেম আছে, 2, 8 এতটুকু কিন্তু সেম আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে ইলেকট্রন যে একটা কি করলো, বাড়লো, সেটা কোথায় বাড়লো, সেটা হচ্ছে শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বেড়েছে আর নিউক্লিয়াসে একটা প্রোটন বেড়েছে। সো আলটিমেটলি খেয়াল করে দেখো, এটা যদি হয় আমার নিউক্লিয়াস আর এটা যদি হয় আমার শেষ শক্তি স্তর, আমি জাস্ট তোমাদেরকে কি করতেছি র্যান্ডমলি দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার শেষ শক্তি স্তর, তাহলে দেখো এইখানে তোমার যত ইলেকট্রন সংখ্যা বাড়বে, মনে করো আমি জাস্ট এটা কি করলাম র্যান্ডমলি জাস্ট একে দেখালাম, মনে করো এখানে আস্তে আস্তে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে আর নিউক্লিয়াসে আস্তে আস্তে কি হচ্ছে, প্রোটন সংখ্যা বাড়ছে। অর্থাৎ আমার সামগ্রিক এই পরমাণুতে একই সাথে কি পজিটিভ চার্জ বাড়ছে এবং নেগেটিভ চার্জ বাড়ছে। সো আলটিমেটলি যেটা হবে, এই যে ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ তারা পরস্পরকে আকর্ষণ করবে। সো আকর্ষণের কারণে এটা কি হবে, আর একটু সংকুচিত হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। তো আমি যদি তোমাদেরকে স্টেপটা বলি, একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে আমার কি হয়, একটা করে প্রোটন বাড়ে আর একটা করে ইলেকট্রন বাড়ে শেষ শক্তি স্তরে, ইলেকট্রন বাড়ে শেষ শক্তি স্তরে। ফলে কি হয়, ফলে হচ্ছে নিউক্লিয়াস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ফলে নিউক্লিয়াস ও শেষ শক্তি স্তরে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ে। তাহলে এই আকর্ষণ বাড়ার ফলে কি হয়, তাহলে ওই পরমাণুটা সংকুচিত হয় বা আমরা এটাকে কি বলতে পারি, ছোট হয়ে যায়। অর্থাৎ আমরা এখান থেকে কি সিদ্ধান্ত পেলাম, যে আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তাহলে আমার কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে। আমরা এই সিদ্ধান্তে আসলাম। হ্যাঁ, যে একই পর্যায়ে আমরা যদি কি করি, বাম থেকে ডানে যাই তাহলে আমার কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে। আচ্ছা, সো এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার নাকি, বুঝতে পারছি নাকি?
আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার নাকি? এটা আপুকে একটু জানাও যে আপু বুঝতে পারছি বা বুঝতে পারি নাই। ওকে, ফাইন। সো এতটুকু আশা করি আমরা সবাই ক্লিয়ার। সো এখন আমরা চলে যাব একই গ্রুপে কি হয়, আমরা এটা একটু দেখি। দেখো একই গ্রুপে কি হবে। একই গ্রুপে আমি যতই উপর থেকে নিচের দিকে আসবো, একটু জাস্ট চিন্তা করে দেখো। হাইড্রোজেন, এটার আমি ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে হবে 1s1, মানে একটা শক্তি স্তর। লিথিয়াম, লিথিয়ামে কি হচ্ছে? লিথিয়ামে আমার দুইটা শক্তি স্তর, 1s2 2s1। আমি যদি এখানে দেখাই হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। লিথিয়াম 1s2 2s1। সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এখানে একটু চিন্তা করে দেখো, আমার সর্বশেষ শক্তি স্তর কি? একটা একটা করে শক্তি স্তর বাড়ছে, কিন্তু দেখো শক্তি স্তর যে তোমার ইনক্রিজ হচ্ছে, বাট সে শক্তি স্তরে এই ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। ইলেকট্রন সংখ্যা কিন্তু কি ইনক্রিজ হচ্ছে না শেষ শক্তি স্তরে। আমরা যখন একই পর্যায়ে কোথায় দেখছিলাম, বাম থেকে ডানে দেখছিলাম, আমরা কি দেখলাম যে এখানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে শেষ শক্তি স্তরে, যার কারণে কি সামগ্রিক কি হচ্ছে, নেগেটিভ চার্জ বাড়ছে শেষ শক্তি স্তরে, ফলে এই যে পজিটিভ চার্জকে আকর্ষণ করছে, ফলে সংকুচিত হয়ে যাচ্ছে। বাট এখানে দেখো শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা কিন্তু সমান, দেখো প্রত্যেকটাতে একটা করে আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমাদের যে অবজারভেশনটা আমরা দেখলাম এটা হচ্ছে কি, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান শক্তি স্তর এক করে বাড়ছে। তাহলে আলটিমেটলি কি হবে, আমার শক্তি স্তর যেহেতু বাড়ছে, সো পরমাণু বড় হবে, পরমাণুর আকার, বা আমরা যেটাকে কি বলতে পারি, পারমাণবিক ব্যাসার্ধ, এটা বাড়বে। উপর থেকে নিচে পরমাণুর আকার কি হবে, বাড়তে থাকবে। সো আমরা কি দেখলাম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। আমাদের ফার্স্ট টপিক শেষ। এবার আসি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটাকে আমি তোমাদেরকে মুখে বলি, এটা হচ্ছে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর, আমি এটাকে এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো এখানে মনে করো আমি সোডিয়াম নিলাম, গ্যাসিয়াস স্টেটে আছে, সেটা 1 মোল, সোডিয়ামের একটা 1 মোল হতে হবে। 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, আমি তোমাদেরকে কোর পয়েন্টগুলো দেখাচ্ছি। হ্যাঁ, যে এগুলো আমরা কিন্তু ভুল করি, যে আমরা এখান থেকে যখন ইলেকট্রনটাকে সরাবো আমাদের কিন্তু শক্তি কি হবে, দিতে হবে। যদি আমরা ইলেকট্রন ওইখানে দেই তখন ওখান থেকে শক্তি কি হবে, নির্গত হবে, বা আমরা যেটাকে বলি কি বিমুক্ত হবে, সেটা আমরা আসতেছি পরে। বাট এখানে কি হচ্ছে আয়নীকরণ শক্তিতে, যে এখানে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটা থেকে একটা করে আমি যখন ইলেকট্রন সরাচ্ছি, সরিয়ে আমি যখন 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন একক ধনাত্মক আয়নে পরিণত করছি, যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে। এগুলো কিন্তু অনেকবারই আসে যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়, শক্তি প্রয়োজন হয় নাকি শক্তি নির্গত হয়। সো এখানে কি আমাদের শক্তি প্রয়োজন হয়। সো এই জিনিসটা আমরা খেয়াল করব। আর এই প্রসেসটা আমাদের কি গ্যাসীয় অবস্থায়, আমরা এখানে কি বলেছি, 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি থেকে। সো এই দুইটা পয়েন্ট আমাদের কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে। তো আশা করি আমি যেহেতু আজকে কি তোমাদের জাস্ট কোর পয়েন্টগুলো দেখাচ্ছি, যে যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 5 থেকে, ওগুলো যেহেতু দেখাচ্ছি, সো তোমরা যেই যেই জায়গাগুলোতে ভুল করবা সেইগুলোই কিন্তু আমি আজকে তোমাদেরকে ফোকাস করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওকে, আচ্ছা এবার আসি তাহলে কি হবে,
একই পর্যায়ে দেখো এটার সাথে কিন্তু আমার মিলবে, হ্যাঁ, যে একই পর্যায়ে আমার কি হচ্ছে, এই যে একটা করে প্রোটন বাড়ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে, ফলে সেই শক্তি স্তরে আমার হচ্ছে কি ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, ফলে নিউক্লিয়াস আর সেই শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ছে। সো এই আকর্ষণ যদি বাড়ে তাহলে দেখো তো কি বলতে পারি, ধরো একটা মানে মনে করো আমার সাথে একজনের কি অ্যাট্রাকশনটা অনেক বেশি, তাহলে কি হবে, অন্যজন এসে কি করতে পারবে না, তাকে কিন্তু আমার থেকে ইজিলি কি করতে পারবে না, সরাতে পারবে না। জিনিসটা কিন্তু এরকমই, জিনিসটা হচ্ছে মনে করো এই নিউক্লিয়াসের সাথে সেই শক্তি স্তর তাদের মধ্যে অ্যাট্রাকশনটা অনেক বেশি। সো আমি যদি এসে এই ইলেকট্রনটাকে সরাতে চাই, আমি কিন্তু সহজে কি করতে পারবো না, সরাতে পারবো না, আমাকে অনেক বেশি শক্তি কি করতে হবে, দিতে হবে, অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি কি হবে এখানে বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে উল্টা, যে একই পর্যায়ে আমরা যদি কি করি বাম থেকে ডানে যাই আমার আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে এখানে দেখো তো কি পরমাণুর আকার বাড়তেছে, এর মানে নিউক্লিয়াস আর সেই শক্তি স্তরের মধ্যে আকর্ষণ কম, তাহলে এখানে কি আয়নাইজেশন এনার্জি কম হবে। ঠিক আছে, ডান। সো এটা তো গেল কি আমাদের কি বলে জেনারেল কনসেপ্ট। এখন আমরা আসবো কি ব্যতিক্রম। আমাদের কিন্তু এই ব্যতিক্রমগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে, সো আমরা এই জিনিসটাতে খুব ভালো মতো ফোকাস করে পড়বো, এটাতে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, তুমি এখানে এক্স্যাক্ট কারণটা কি লিখবা সেটা আমি এখন তোমাদেরকে আলোচনা করে দিব। ঠিক আছে, হ্যাঁ এখানে লিখা ভালোবাসা ভাঙাতে পারবে না, এক্স্যাক্টলি অ্যাট্রাকশন যত বেশি হবে আরেকজন এসে তাকে কিন্তু খুব ইজিলি সরাতে পারবে না। আচ্ছা, সো এই জিনিসটা আমরা সবাই লিখে ফেলি। ওকে, আচ্ছা, সো এখন আমরা হচ্ছে দেখব ব্যতিক্রম, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যতিক্রমে দেখো তো আমরা কি দেখতে পাই, ব্যতিক্রম আমরা কার কার মধ্যে দেখতে পাবো, চারটা জোড়া আমরা পড়ব, বেরিলিয়াম, বোরন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জোড়া। এরপরে পড়ব নাইট্রোজেন, অক্সিজেন। এরপরে আমরা কি পড়ব, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে আমরা কি পড়ব, ফসফরাস, সালফার। এই চারটা জোড়ার ক্ষেত্রে আমরা পড়ব। তো ফার্স্টলি আমরা হচ্ছে এখানে ইলেকট্রন কনফিগারেশন করে ফেলি। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে কি করে ফেললাম, আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে একটু দেখব, এখানে আমরা আগে রুলটা আগে একটু লিখে নিই। ঠিক আছে, রুলটা হচ্ছে এখানে এস আর পি, আমরা এই দুইটা অরবিটাল নিয়ে পড়ব। এই দুইটা অরবিটাল, কোনো অরবিটাল, এখানে আমরা আরও জেনারেলাইজ করে লিখি যে এখানে কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়, ফলে সেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে। ওকে, তো এতটুকু আমরা লিখে নিই, এরপরে আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা,
এটা এসএসসির, বাট এইচএসসি যারা আছো তারাও কিন্তু করতে পারবা, তোমাদেরও কিন্তু এই টপিকটা আছে। ওকে, সো এখন মনে হয় আজান দিবে, সো আমরা একটু ব্রেক নিব। হ্যাঁ, 2 মিনিট, আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব। এর মাঝখানে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো কোনো যদি কোয়েশ্চেন থাকে। ওকে, সো আমাদের আজান শেষ, এখন আমরা আবার হচ্ছে কন্টিনিউ করি। সো আমরা এখানে একটু কি বলেছি, কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা, অর্থাৎ এখানে কি পরিপূর্ণ অবস্থা হচ্ছে 2। আবার মনে করো পি অরবিটালে কি হয়? পি অরবিটালে হচ্ছে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। সো আমরা এখানে যদি একটু দেখি, পরিপূর্ণ অবস্থা হচ্ছে 6, অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 3। সো এরকম যখন কোনো অবস্থা হয় তখন ওই অরবিটালটা অনেক স্থিতিশীল হয়। সো জাস্ট চিন্তা করো যে সে এখন যেভাবে আছে সে সেভাবে অনেক হ্যাপি। সো স্বাভাবিকভাবেই এখন কি তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সে কি করতে চাবে না, সহজে কি করতে চাবে না, দিতে চাবে না। অর্থাৎ সেখান থেকে জোর করে ইলেকট্রনটাকে সরাতে আমার অনেক বেশি শক্তি দিতে হবে। সিম্পল, এই জন্যই আয়োনাইজেশন এনার্জি বেশি হয়। সো আমরা এখানে একটু দেখি বেরিলিয়ামে কি হয় দেখো, 2s2, এস অরবিটাল কি পরিপূর্ণ অবস্থায় আছে। এখানে পি অরবিটালে একটা আছে, পি অরবিটালে কি না 3টা আছে না কি 6টা ইলেকট্রন আছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাই এস অরবিটাল পরিপূর্ণ অবস্থায় আছে, ফলে সেটি অধিক স্থিতিশীল, ফলে সেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি প্রয়োজন হবে। অর্থাৎ এখানে আমার যেটা হবে, বেরিলিয়াম বোরনের চেয়ে কি হবে, তার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এবার আসি নাইট্রোজেন অক্সিজেন। এখানে খেয়াল করে দেখো, পি অরবিটালে 3টা ইলেকট্রন আছে, এখানে পি অরবিটালে কয়টা, 4টা ইলেকট্রন আছে। সো এখানে পি অরবিটালটা কি আমার অধিক স্থিতিশীল, যার কারণে এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। অর্থাৎ নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হবে। সো সেম প্রসেসে এখানে দেখো 3s2 আর এখানে আছে হচ্ছে 3p3।
যার কারণে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি, ফসফরাসের আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি সালফারের চেয়ে বেশি। ঠিক আছে, সো এখান থেকে আমার অনেকবারই কিন্তু আসছে কোয়েশ্চেনগুলো যে নাইট্রোজেন, অক্সিজেন এবং সোডিয়ামের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি কি কম এবং কেন? কার কার মধ্যে বলেছি? সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এর মধ্যে কার আয়নাইজেশন এনার্জি কি বেশি? সো আমরা জানি এখানে সোডিয়াম আর নাইট্রোজেন আর অক্সিজেন। সো আমরা কি করব, ফার্স্টলি এদেরকে কি করব, জেনারেলি হচ্ছে সাজাই। হ্যাঁ, সো এখানে জাস্ট চিন্তা করে দেখো, আমি যদি এখানে সোডিয়াম না নিয়ে কি বলে দ্বিতীয় পর্যায়ের কোনো একটা মৌল নেই, হ্যাঁ, যেমন মনে করো ফ্লোরিন নিলাম। সো এখন আমরা একটু দেখি নাইট্রোজেন কি এখানে আছে, নাইট্রোজেন এখানে আছে, অক্সিজেন, দেন হচ্ছে ফ্লোরিন। নর্মালি যেটা হওয়ার কথা যে ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, এরপরে কি অক্সিজেনের হওয়ার কথা, এরপরে নাইট্রোজেনের হওয়ার কথা। বাট এই যে ব্যতিক্রমটার কারণে এই জায়গাটাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এরকমভাবে যে কোয়েশ্চেনগুলো আসে আশা করি তোমরা হচ্ছে আনসার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এখানে দেখলাম যে এতটুকুর মধ্যে আশা করি কারো কোনো সমস্যা নেই। সো আমরা এতক্ষণ ধরে দেখলাম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কখন কম হবে কখন বেশি হবে, আয়নীকরণ শক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কখন বেশি হবে কখন কম হবে, আর আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখলাম। ঠিক আছে, আচ্ছা, সো এবার আসি হচ্ছে আমাদের পরের টপিকটা। হ্যাঁ, পরের টপিকটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তিটা ইজি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তিটা হচ্ছে সেম আগের জিনিসটাই। মনে করো ক্লোরিন, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সাথে একটি করে ইলেকট্রন যোগ করে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এখানেও সেম জিনিস, এটাও হতে হবে গ্যাসীয় অবস্থায়। আর এখানে কি হবে, শক্তি বিমুক্ত হবে, বা আমরা এখানে বলতে পারি নির্গত হবে, শক্তি বের হয়ে যাবে। আগে কি ছিল, শক্তি প্রয়োজন ছিল, আর এখন শক্তি বের হয়ে যাবে। দেখো এখানে কি হচ্ছে, সোডিয়াম থেকে আমি একটা ইলেকট্রন সরাই ফেলতেছি। সো এই প্রসেসটা হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ, সো এখানে আমার কি হবে, শক্তি প্রয়োজন হবে, আর এই প্রসেসটাতে কি হবে, শক্তি নির্গত হবে। সো এটা হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। সো এটাও স্বাভাবিকভাবে কি হবে, একই পর্যায়ে যতই তুমি কি করবা বাম থেকে ডানে যাবা, ইলেকট্রন আসক্তি কি হবে, বাড়বে। একই গ্রুপে তুমি যতই উপর থেকে নিচে আসবা, ইলেকট্রন আসক্তি কমবে। ঠিক আছে, এবার আসি ব্যতিক্রম, একটাই আছে, আর এই একটাই অনেক ইম্পর্ট্যান্ট। ব্যতিক্রমটা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। আচ্ছা, আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি এর মধ্যে কারোর কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে আপুকে বলতে পারো যে আপু সমস্যা আছে বা সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, সো নাইট্রোজেনের বেশি, ওবায়দুর রহমান বলেছো, ভেরি গুড, ওকে। আচ্ছা, যদি আমাদের এরকম হয় ফ্রি ক্লাসগুলো হয়, ফ্রি ক্লাসগুলোতে কি স্টুডেন্ট কম থাকে, মানে তোমরা কি মানে কি বলে ফ্রি ক্লাসগুলো কি করতে চাচ্ছ না এরকম কিছু? কারণ আজকে হচ্ছে আমার কি বলে তোমাদের সাথে কিন্তু ফার্স্ট ক্লাস। সো এই অল্পটুকু সময়ে মনে হচ্ছে অলমোস্ট 40 মিনিট হয়েছে, এর মধ্যে আমরা কিন্তু অনেকটুকু শিখে ফেলেছি। তোমাদের বলতে গেলে এরকম কিন্তু মানে এখানে যারা যারা ক্লাস করছো অলমোস্ট 9, 10 এসএসসি সবাই কিন্তু মোটামুটি ক্লাস করতেছো। আর এই চ্যাপ্টারগুলো খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো মোটামুটি সবারই পড়া আছে, বাট আমাদের হয় কি কিছু কিছু কনসেপ্টগুলো আমাদের কিন্তু ক্লিয়ার থাকে না, আমাদের কিন্তু ওই কি বলবো তোমার আবছা আবছা কনসেপ্ট থাকে। সো আজকের এই ক্লাসটা যে যদি একটু মনোযোগ দিয়ে করো, আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা থাকার কিন্তু কথাই না। ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে একই সাথে প্রত্যেকটা কনসেপ্ট বলে দিচ্ছি, কিভাবে কোয়েশ্চেন আসে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করছি। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, রুটিন নিয়ে কেন এরকম করতেছো? রুটিন নাই, ঠিক আছে, রুটিন নাই। ক্লাসের আগের দিন তো আমি মানে অ্যানাউন্স করে দিই ক্লাসের দিন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রন আসক্তির
ব্যতিক্রম, যেটা হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার ফ্লোরিন আর ক্লোরিন এটা কি একই গ্রুপে অবস্থিত, 17 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে আমরা কি পড়ে এসেছি, ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে কি হয়, বাম থেকে ডানে গেলে বাড়ে, আর একই গ্রুপে উপর থেকে নিচে কমে। অর্থাৎ আলটিমেটলি হওয়া উচিত হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে কম। জেনারেল কনসেপ্ট আমাকে এটাই কিন্তু বলে, বাট কেন এটা হবে না এটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? আচ্ছা, ফ্লোরিন হচ্ছে আমার 9, 1s2 2s2 2p5 ইন জেনারেল লিখলাম। আর ক্লোরিন হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে শেষ শক্তি স্তর, আর এখানে মোট ইলেকট্রন আছে 7টা। ক্লোরিনের শেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর এখানেও ইলেকট্রন আছে 7টা। তো চিন্তা করে দেখো দ্বিতীয় শক্তি স্তরটা হবে এরকম, যদি হয় তৃতীয় শক্তি স্তরের আকারটা আরেকটু বড় হবে, তাই না? তাহলে এখানে দেখো আমার 7টা ইলেকট্রন আছে এখানে। আমি আর কিছু আঁকি না, জাস্ট একটা শক্তি স্তরই দেখাচ্ছি। আর মনে করো মাঝখানে একটা হচ্ছে নিউক্লিয়াস দিয়ে দিলাম, সেটাও এঁকে দিই। আর এখানে কিছু আমি দেখালাম না। তাহলে দেখো এখানেও 7টা ইলেকট্রন আছে শেষ শক্তি স্তরে, এখানেও কি 7টা ইলেকট্রনই আছে শেষ শক্তি স্তরে। সো এখানে আলটিমেটলি দ্বিতীয় শক্তি স্তরটা কি আকারে ছোট, ফলে এই 7টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে কি অনেক গাদাগাদি করে আছে। বাট এই 7টা ইলেকট্রনই আমি যখন তাদেরকে কোথায় রাখছি, তৃতীয় শক্তি স্তরে রাখছি, তৃতীয় শক্তি স্তরের আকার বড় হওয়ার কারণে তাদেরকে এখানে ঘনত্বটা হচ্ছে কম। সো ঘনত্ব কম হওয়ার কারণে ইলেকট্রন আসক্তিতে আমরা কি করি, বাইরে থেকে ইলেকট্রন এখানে এনে যুক্ত করি। তাহলে দেখো ওদের এমনি এখানে থাকতে কিন্তু অনেক কি হচ্ছে, কষ্ট হচ্ছে। আবার এখানে আরেকটা আমি ইলেকট্রন নিয়ে আসতে চাচ্ছি, সো আলটিমেটলি কি হবে, এও নেগেটিভ চার্জ এও নেগেটিভ চার্জ, তারা কি হবে পরস্পরকে অনেক বেশি বিকর্ষণ করবে, যার কারণে এই ইলেকট্রনটা কিন্তু সহজেই এখানে সংযুক্ত হতে পারবে না। আবার মনে করো এখানে কিন্তু সেই ঝামেলাটা নাই, যেহেতু এখানে তারা সুন্দর মতো কি আছে, ডিস্ট্রিবিউটেড আছে, ফলে এই ইলেকট্রনগুলা এই ইলেকট্রনটাকে, নতুন আগমনকারী এই ইলেকট্রনটাকে তারা কি করবে না, অনেক বেশি পরিমাণে বিকর্ষিত করবে না। অর্থাৎ এই জায়গাতে হচ্ছে স্থানিক বাধা কম, এই জায়গাতে স্থানিক বাধা বেশি, যার কারণে আমার এখানে যেটা হয় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, আমরা কি বলি দেখো তো, আসক্তি জিনিসটা মানে কি, আমি ওই জিনিসটাকে কি করি, চাই। মাদকাসক্ত কি, মাদকের প্রতি যে অনেক বেশি অ্যাট্রাক্টেড। আর ইলেকট্রন আসক্তিটা মানে কি, ইলেকট্রনের প্রতি অনেক অ্যাট্রাক্টেড। সো এই দুইটা জিনিসের কনসেপ্ট থেকেই আমরা কিন্তু আইডিয়াটা করে ফেলতে পারি যে এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের থেকে বেশি হয় শুধুমাত্র এই একটাই কারণে, স্থানিক বাধার কারণে। ফ্লোরিনের ক্ষেত্রে এই স্থানিক বাধাটা অনেক বেশি হয়, ক্লোরিনের ক্ষেত্রে স্থানিক বাধাটা কম হয়, ঠিক আছে? সো এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সেরা কলেজে অ্যাডমিশন বলো কিংবা তোমাদের যদি হয় আর কি এসএসসি পরীক্ষা বোর্ড কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যতিক্রম থেকেই কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু তোমরা বলো যে সবাই বুঝতে পারছি নাকি। আজকে রাত 9টায় ক্লাস হবে না, রাত 9টার ক্লাসটাই আমি এখন নিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, ওকে ফাইন, এই তো বুঝতে পারছো। সো আমরা হচ্ছে এতটুকু জিনিস বুঝে গেলাম। এবার আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা। সো তড়িৎ আমাদের অনেকগুলো কনসেপ্ট কিন্তু শেষ, আয়নীকরণ শক্তি শেষ, ইলেকট্রন আসক্তি শেষ। এবার আমরা আসবো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে আয়নিক বন্ধন আর হচ্ছে সমযোজী বন্ধন। সো আয়নিক বন্ধন জিনিসটা কি, আয়নিক বন্ধন জিনিসটা আমার কার কার মধ্যে হবে, পর্যায় সারণীর একদম বামে যারা আছে তারা কি ক্ষার ধর্ম অনেক বেশি কি করে, প্রদর্শন করে, তাই না? আর পর্যায় সারণীর একদম বামেরটা তো বললাম
ডানে যারা আছে তারা কি অনেক বেশি অম্ল ধর্ম কি করবে, প্রদর্শন করবে। বা আমরা জিনিসটাকে এইভাবেও বলতে পারি যে বামে যারা আছে মানে গ্রুপ 1-এ যারা আছে, গ্রুপ 2-এ যারা আছে, তারা হচ্ছে কি আমার পিওর ধাতু। আর সর্বডানে যারা আছে তারা হচ্ছে কি অধাতু। সো ধাতু কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। যেমন আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিই, সোডিয়াম হচ্ছে ধাতু। এই ধাতু থেকে একটা ইলেকট্রন সরে গেলে সোডিয়াম প্লাস হচ্ছে, মানে একটা ক্যাটায়ন হচ্ছে। ক্লোরিনের সাথে যদি আমি একটা ইলেকট্রন যুক্ত করি, ক্লোরাইড আয়ন হচ্ছে। অর্থাৎ ধাতু থেকে ক্যাটায়ন তৈরি হচ্ছে, অধাতু থেকে অ্যানায়ন তৈরি হচ্ছে। এই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা যেটাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যেই বন্ধনটা তৈরি হয় তাদেরকে আমরা বলি কি আয়নিক বন্ধন। কি বললাম, ধাতু থেকে সৃষ্ট ক্যাটায়ন এবং অধাতু থেকে সৃষ্ট অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যেই বন্ধন তৈরি হয় তাদেরকে আমরা বলি আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধন দ্বারা গঠিত যে যৌগটা সেটা হয় হচ্ছে আয়নিক যৌগ। অর্থাৎ এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন, এদের মধ্যে যেই যৌগটা গঠন হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। গ্রুপ 1, গ্রুপ 2 এগুলোর মধ্যে যেই আছে কি মৌলগুলো আছে এগুলোকে আমরা কি বলি, পিওর ধাতু। আর একদম শেষে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিওর অধাতু। সো ধাতু আর অধাতুর মধ্যে যেই বন্ধনটা হবে, ধাতু আর অধাতুর মধ্যে যেই বন্ধনটা হবে সেটা হবে হচ্ছে আয়নিক বন্ধন। সো এবার যদি আসি সমযোজী বন্ধন কার কার মধ্যে তৈরি হবে, অধাতু এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেখাই, এমনও কিন্তু বলে। আচ্ছা আমি তোমাদেরকে ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে। আমরা যেটা এতক্ষণ শিখলাম সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড কিভাবে বুঝবো আর সমযোজী কম্পাউন্ড সেটা আমরা কিভাবে বুঝবো। এখন আসি আমাদের যেভাবে কোয়েশ্চেন আসে সেটা আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টে আমরা যেটা বলি, মনে করো তোমাকে বললো যে CCl4 এই যৌগটা কিভাবে গঠিত হয়, ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। CCl4, সো চিন্তা করে দেখো, কার্বন অধাতু, ক্লোরিন অধাতুর মধ্যে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন। এতটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, সো এই জিনিসটা আমি মুছে দিই। তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি। মনে করো এখানে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যেই অ্যাটমটা, যে পরমাণুটা সংখ্যায় কম সেটাই হবে কি আমার সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। ফার্স্টে আমরা হচ্ছে কার্বনটা এঁকে ফেলি, ঠিক আছে। এটা আমরা কার্বন এঁকে ফেললাম। এখন আমরা 4টা ক্লোরিন আঁকবো। চারটা আমরা ক্লোরিন এঁকে ফেললাম। আচ্ছা এবার আমরা তাহলে একটা করে বসাই। সো এটা হচ্ছে আমাদের কার্বন আর এটা হচ্ছে আমাদের 4টা ক্লোরিন। আচ্ছা তাহলে এখানে দেখো কি হবে। আচ্ছা এটাকে আমি অন্য কালার দিয়ে আঁকি। আমি এগুলো আর আঁকলাম না, ভেতরেরগুলো আমি জাস্ট শেষগুলো দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কাইন্ডলি খেয়াল করে দেখো, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 4টা, 2 4 2 4। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা দিল। আর ক্লোরিন কি হবে, ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে কয়টা, 7টা ইলেকট্রন। এখানে একটা দিল আর 6টা, একটা দিল 6টা, একটা দিল 6টা, একটা দিল 6টা।
সো এইখানে আমরা জাস্ট একটা বন্ধন নিয়ে যদি চিন্তা করি, বন্ধন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে কি দেখব, একটা ইলেকট্রন দিচ্ছে কে, কার্বন, একটা ইলেকট্রন দিচ্ছে ক্লোরিন। অর্থাৎ এর মাধ্যমে এখানে কি হচ্ছে, সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। সো এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো যে শেয়ার হচ্ছে, মনে করো কার্বন আর ক্লোরিন শেয়ার করবে, কার্বনকেও একটা দিলে ক্লোরিনকেও একটা দিতে হবে। কার্বন যদি কয়টা দিত, দুইটা দিত, ক্লোরিনও কয়টা দিত, দুইটা দিত। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যে জিনিসটা কার্বন যেহেতু একটা দিচ্ছে, ক্লোরিনও একটা দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দুটো পরমাণুরই সমান কন্ট্রিবিউশন থাকতে হবে। ঠিক আছে, সো এর ফলে আমার এই শেয়ারিং এর ফলে যেই বন্ডটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলতেছি, সমযোজী বন্ধন। সো এইরকম কোন একটা কম্পাউন্ড দিয়ে তোমাদেরকে বলে যে এখানে লোন পেয়ার কয়টা আছে, বন্ড পেয়ার কয়টা আছে, এরকম কোয়েশ্চেন অনেক আসে। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন হতে পারে দুইভাবে, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার কয়টা, এক নম্বর কোয়েশ্চেন। দুই নাম্বার হতে পারে CCl4 যৌগে লোন পেয়ার কয়টা। তিন নম্বর কোয়েশ্চেন হতে পারে CCl4 যৌগে বন্ড পেয়ার কয়টা। এই তিনটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করি এটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে লাইফ চাই নেওয়া হবে, যেটা করাচ্ছি সেটা করো। ঠিক আছে, ওকে। আপু ইলেকট্রনগুলো, কথাটা বুঝি নাই। এখানে ইলেকট্রন শেয়ারের ফলে যেই বন্ধনটা তৈরি হচ্ছে তাকে আমরা বলতেছি কি, সমযোজী বন্ধন। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটা একটু খেয়াল করি। এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি, কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার কত। অর্থাৎ এখানে আমরা যে কি করলাম, যৌগটা গঠন করলাম কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি, কার্বন। সো এখানে আমরা কার্বনের যোজ্যতা স্তরে চেক করব যে এখানে কয়টা লোন পেয়ার আছে, মানে যে কি করে নাই, বন্ধনে অংশগ্রহণ করে নাই। সো এখানে দেখো প্রত্যেকটা ইলেকট্রনই কি বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তাহলে এখানে আনসার হবে 0। কেন্দ্রীয় পরমাণুতে মানে কার্বনের মধ্যে লোন পেয়ার নাই। এবার আসি CCl4 যৌগে লোন পেয়ার কত। এখানে তো কোনো লোন পেয়ার দেখতেছি না, আর এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আচ্ছা, সো এখানে লোন পেয়ার কয়টা, লোন পেয়ার হচ্ছে 12 জোড়া। আর যদি ইলেকট্রন সংখ্যা চাই তাহলে তো আমরা বুঝতেই পারতেছি, দেখো এখানে আমার কয় জোড়া, 3 জোড়া 3 জোড়া 3 জোড়া 3 জোড়া, মোট 12 জোড়া হচ্ছে কি লোন পেয়ার। ঠিক আছে, আর যদি বলে ইলেকট্রন কত, ইন্টু 2 করে দিব। ঠিক আছে, এরপরে বলেছে CCl4 যৌগে বন্ড পেয়ার কত, পেয়ার কয়টা, এখানে 1 2 3 4, চারটা। সো এগুলো আমরা কিন্তু একটু খেয়াল রাখবো যে লোন পেয়ার দেখেই আমরা যে কয়টা কয়টা খালি আছে এগুলোই লিখে দিব এমনটা না। এরকম কিন্তু অনেকবারই আসছে, ট্রিকি কোয়েশ্চেনগুলো এরকম অনেকবারই আসছে যে কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার কয়টা। তখন আমরা কি করব, ওই যৌগের মধ্যে যেই কেন্দ্রীয় পরমাণুটা আছে তার লোন পেয়ার দেখব। আর যদি কিছুই না বলা থাকে, ওই যৌগে লোন পেয়ার কত সেটা তোমার থেকে জানতে চাই, তাহলে সেটা হবে কি 12। মানে পুরা যৌগের শেষ শক্তি স্তরগুলা যে আছে, পরমাণুর শেষ শক্তি স্তরগুলা, তার লোন পেয়ারগুলা কাউন্ট করব। আর যদি বলে বন্ড পেয়ার কয়টা, তাহলে আমরা দেখব যে এখানে বন্ধনে অংশগ্রহণ করতেছে কোন ইলেকট্রনগুলা, সেটা হবে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। সো আমি, আচ্ছা এতটুকু দেখো আমরা সবাই ক্লিয়ার নাকি? ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ক্লাস অলমোস্ট তো আধা ঘন্টার বেশি হয়েই গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারছি নাকি একটু আমাকে কমেন্ট করে বলো তো, অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখিয়েছি। ঠিক আছে, সো এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি এটা একটু শেয়ার করো। আচ্ছা, কি আছে 90 পৃষ্ঠার নিচে কি আছে আমাকে একটু বলো, আমি দেখিয়ে দিচ্ছি। জি আপু, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা হচ্ছে এতটুকু জিনিস বুঝে গেলাম। তাহলে আমরা এবার আসি তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তড়িৎ ঋণাত্মকতা কি? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি, মনে করো এখানে আমার অ্যামোনিয়া,
নাইট্রোজেন এই হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করতেছে। তাহলে দেখো তো এই বন্ডে যে দুইটা ইলেকট্রন থাকবে, একটা হাইড্রোজেন দিবে একটা নাইট্রোজেন দিবে, দুজনই সমানভাবে শেয়ার করবে। মানে কি দুইজন সমান কন্ট্রিবিউট করতেছে, দুজন সমানভাবে শেয়ারই করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তাহলে দেখো এখানে যে কথাটা, সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কোনো একটি পরমাণু নিজের দিকে অধিক টেনে রাখে, এই যে আপেক্ষিক ক্ষমতাটা, এটাকে আমরা বলি হচ্ছে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আমি আরেকবার বলি, মনে করো জিনিসটা এরকম যে আমি আর তুমি কি করতেছি, একটা শেয়ারে বিজনেস করতেছি, আমি দিলাম 50,000 টাকা, তুমিও দিলা কি 50,000 টাকা। সো স্বাভাবিকভাবে এখান থেকে কি হবে, যা প্রফিট হবে অর্ধেক আমি নিব, অর্ধেক তুমি নিবা, এরকমই তো হওয়ার কথা। বাট আমি যেটা করলাম যে না, আমি বললাম যে আমি এখান থেকে কি করব 75% আমি এখান থেকে নিব, তোমাকে আমি কত দিব 25%, এটা তো হওয়ার কথা না। বাট আমি এখানে কি করতেছি, পাওয়ার দেখাচ্ছি। এই যে আমি একটা কি করতেছি, তোমার পাওয়ার দেখিয়ে তোমার অংশ থেকেও আমি কি করতেছি, নিজের দিকে টেনে নিচ্ছি জিনিসটাকে। পুরোপুরি কিন্তু আমি এখন পর্যন্ত নিয়ে নেই, 100% কিন্তু আমি নিয়ে নেই। জিনিসটা হচ্ছে ওখান থেকে কি করতেছি, আমি 75% আমার কাছে নিয়ে আসতেছি। মানে এই যে কিছু অংশ যে আমি আমার কাছ থেকে নিয়ে আসতেছি,